যে সংবিধানের শুধু সংশোধনই না, ইভেন ৭২-এর সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে। ৫০ বছর অতিবাহিত হয়েছে, নতুন প্রেক্ষাপটে নতুন পৃথিবীতে আমরা বাস করি, অনেক কিছু পরিবর্তিত, অবশ্যই আমরা বিবেচনা করতে পারি, সুপারিশ রাখতে পারি। এবং যেভাবে বলা হচ্ছে স্বৈরতন্ত্র থেকে বেরোতে হলে, এক নায়ক বা এক নায়িকাতন্ত্র থেকে বেরোতে হলে গণতন্ত্রের পক্ষে যদি আমাদের এগোতে হয়, অবশ্যই আমরা মনে হচ্ছে সংবিধানের কিছু কিছু জায়গায় জরুরি পরিবর্তন প্রয়োজন। তার সাথে যে কথাটা খুব বেশি বলা হয়নি, মৌলিক মানবাধিকারও যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয়, তার জন্যও কিন্তু আমাদের কিছু কিছু সংশোধন নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে এই আন্দোলনের যেখানে আমরা দেখলাম যে আন্দোলনটা মোড় নিল, যে গণহত্যা, ম্যাস কিলিং যেখানে গঠিত হয়েছে, ম্যাস অ্যারেস্ট বা গণগ্রেফতার গঠিত হয়েছে, এবং এর আগে ১৫ বছর ধরে যেটা আমরা দেখেছি, এবং এই ১৫ বছর আগে শুধু ২-১টা ঘটনা, তাও আরও অনেক বছর আগে ৯০-এর দশকে, একবার ৭০-এর দশকে আমরা যে গুম হওয়ার ঘটনাগুলো দেখে এসেছি, এগুলো কিন্তু সব উপকরণ ছিল এই আন্দোলনের জন্য। সেই জন্য আমরা যখন সংবিধান সংশোধনের প্রস্তাবনাগুলো নিয়ে আসি, অবশ্যই সেখানে মৌলিক অধিকারের বিষয় এবং মৌলিক অধিকারের জন্য কী কী ধরনের প্রতিকার আমরা পেতে পারি এই মুহূর্তে সংবিধান, এবং ভবিষ্যতে কী পেতে পারি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। আমি আমাদের অ্যাটর্নি জেনারেল আমাদের যে কথাটা বলে গেলেন যে পুনর্লিখন এই সময় আদৌ সম্ভব কিনা, আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না, সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে। একমাত্র কামাল ভাই আছেন কিনা এখনো, কামাল আহমেদ যেটা বলে গেছেন যে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যদি কোনো প্রস্তাবনা আসে, সেটাও মিনিমাম কোর, মানে ন্যূনতম কিছু বিষয়ে যদি কনসেনসাস আনা যায়। সব বিষয় নিয়ে তো আর কনসেনসাস এত সহজে হবে না, সেটার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার হবে। বাট মিনিমাম প্রসেসের মাধ্যমে মিনিমাম কনসেনসাস যদি হয়, সেটার ভিত্তিতে কিছু মিনিমাম চেঞ্জেসগুলো হয়তো আমরা এই সময় আনতে পারবো। কিন্তু সেটা কোন প্রক্রিয়া সেটা ভাবতে হবে। রেফারেন্ডামের প্রক্রিয়া সেভাবে নেই, আমাদের গণপরিষদ নেই, সংসদ তো নেই, গণপরিষদের আসলে নেই। কীভাবে গঠন হবে আমার মানে স্বল্প বুদ্ধিতে আমি বুঝতে পারছি না। কিন্তু যেটা আছে, রাস্তার ওই পারে আমাদের সুপ্রিম কোর্ট আছে, এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু পঞ্চদশ সংশোধন নিয়ে শুনানি চলছে, ত্রয়োদশ সংশোধন নিয়েও শুনানি হওয়ার কথা, অন্যান্য বিষয়গুলো সেখানে উত্থাপন করা সম্ভব, এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা কিছু দিক নির্দেশনা পাবো, যেটার ভিত্তিতে আমরা এগিয়ে যেতে পারি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। যতই ফ্লড, যতই প্রবলেম্যাটিক গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, অ্যাটলিস্ট একটা নির্বাচন যদি হয়, সেটার মাধ্যমে যারাই আসেন, সরকার যারাই গঠন করেন, বিরোধী দলে যারা থাকেন, তাদের মাধ্যমে আমাদের কিছু নিয়ে আসতে হবে। এবং একটা গণতন্ত্র হওয়ার পরে, গণতান্ত্রিক প্রক্রিয়া ফ্লড হলেও ফিরে আসলে পরে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে গণতন্ত্র হয় যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই তো সরকার গঠন করে, তাই না? কিন্তু ওই অবস্থায় যারা সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু না, যারা ভিন্ন মতের, যারা বিভিন্ন গোষ্ঠীর, তাদের অধিকারও তো রক্ষা করতে হয়। সেটার জন্যই কিন্তু সংবিধান। এবং সেই জন্য আমাদের সংবিধানে যারা সুবিধা বঞ্চিত, যারা প্রান্তিক, যারা বিভিন্নভাবে সংখ্যালঘু আমাদের সমাজে, ভাষার কারণে হতে পারে, লিঙ্গের কারণে হতে পারে, প্রতিবন্ধিতার কারণে হতে পারে, নানান কারণে হতে, জাতিসত্তার কারণে হতে পারে, তাদের অধিকার শুধুমাত্র এই সংবিধানের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারবো। এবং সেই জন্যই মাইনরিটি রাইটসের বিষয়টা এখানে অবশ্যই নিয়ে আসতে হবে। আপনারা কেউ কেউ বলতে পারেন নারীরা সংখ্যালঘু না, কিন্তু এই রুমে তাকান, এই রুমেও কিন্তু আমরা আনফর্চুনেটলি এখানেও সংখ্যালঘু। এখানে আমাদের সবচাইতে প্রগতিশীল যে আমাদের সাংবাদিক বন্ধুরা, তারা প্রোগ্রাম আয়োজন করলেন, কিন্তু অনেক কষ্টে, অনেক আবেদন রাখার পরে আমাদের দুইজনের বাইরে কাউকে তারা কিন্তু অ্যাকমোডেট করতে পারলেন না। আপনার কেউ কেউ বলতে পারেন, ও মা বোরিং, আবার উনি নারীর কথা উঠাচ্ছেন। আমরা আর উঠাবো না যদি দেখি যে আসলে এখানে আমাদের সমান ব্যবস্থা সব জায়গায় হয়ে যাচ্ছে, তখন আর কেউ এই কথাগুলো বলবে না, কারণ এটা ধরেই নেওয়া হবে যে হ্যাঁ অফকোর্স আমাদের 50-50 সব জায়গায় থাকবে, তারপর আমরা আলোচনা করবো। সেটা আনফর্চুনেটলি আমার আবার বলতে হচ্ছে। সো প্রায়োরিটি কোন কোন জায়গায় আমরা রাখবো, অবশ্যই নির্বাচন প্রক্রিয়া নিয়ে, বিচারিক প্রক্রিয়া নিয়েও লাগবে, কারণ আমাদের বিচার ব্যবস্থাকে একটু ঠিকঠাক করা, আমি বলবো না পুরা ঢেলে সাজানো, আই রিয়েলি ডোন্ট, আমার বিশ্বাস মানে আমার একেবারে এই ব্যাপারে বিশ্বাস নেই যে সব কিছু আমরা মাটিতে ফেলে দিব, সব কিছু ধ্বংস করব, আবার কয়েক মাসের মধ্যে সব কিছু ঠিক করব, এটা বোধহয় সম্ভব না। আর আমাদের ইতিহাসও বলে যে এটা সম্ভব না। সেই জন্য টুকটাক যা যা চেঞ্জেস করে আমরা এগোতে পারি, সেই চেঞ্জেসগুলো দরকার। সেটার জন্য বিচার বিভাগের যে সংস্থান নিয়ে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো দেখতে হবে। পাশাপাশি পুলিশ আর পাশাপাশি অবশ্যই দুর্নীতি দমনের ব্যাপারে যে সংস্কার কার্যক্রম হচ্ছে, সেটাও কিন্তু নির্বাচনের জন্য রেলেভেন্ট, সেটা যদি স্বচ্ছভাবে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মিডিয়া সংস্কারের ব্যাপার, কারণ আমরা জানি
অনেক বছর, শুধু 15 বছর না, 20 বছরের আরও বেশি ধরে আমরা দেখেছি মিডিয়া ছাড়া আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। কোর্টে যাওয়ার আগেও কিন্তু আমরা মিডিয়ার কাছে যাই, একটা বক্তব্য সেখানে যদি আসে সেটা ধরে সেটা থেকে একটা ওপিনিয়ন ফর্ম হয়, সেটার বেসিসে আমরা কোর্টে ডিসকাশন করতে পারি। সো মিডিয়া হচ্ছে আমাদের সবচাইতে ক্রিটিক্যাল জায়গা এবং এই সময় যেখানে আমাদের কাজ দরকার। আমি জাস্ট 2 মিনিট নিতে চাই একটু, যেহেতু এগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো মোটামুটি সব কিছুর সাথে একমত। এখানে যে প্রস্তাবগুলো আনা হয়েছে মৌলিক আমাদের 3য় অধ্যায়, যেখানে আমাদের মৌলিক অধিকারের বিষয়গুলো বলা আছে, অ্যাডভোকেট শিশির মুনির শুরুতেই বলেছিলেন যে আমরা চাচ্ছি না যে বিশেষ করে অধিকারের অধ্যায় যেন আমরা বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা সেখানে রাখি। বাট পাশাপাশি আই থিঙ্ক আমাদের, যেহেতু আমরা নতুন আঙ্গিকে প্রস্তাবগুলো আনতে চাচ্ছি, আমাদের কোনো অধিকারকে আরও নিশ্চয়ই সীমিত করা উচিত না, বরঞ্চ আরও কীভাবে বড় আকারে ব্যাপক আকারে আমরা দেখতে পারি, কী করে আমরা এক্সপ্যান্ড করতে পারি সেটা আমাদের দেখা উচিত। সো সেখানে, এবং যেহেতু এই আন্দোলনটার নামও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আই থিঙ্ক বৈষম্য কীভাবে আমরা নিরসন করতে পারবো সেই বিষয়টাতে গুরুত্ব দিতে হবে। সো এখানে যেমন এখন যে শব্দটি আছে আমাদের 72 সনের জন্য হয়তো ঠিক ছিল, কিন্তু এটা নিয়ে আমরা আই থিঙ্ক অ্যাটলিস্ট 30 বছর আপত্তি জানিয়ে এসেছি যারা এই সব বিষয় নিয়ে কাজ করি। অনগ্রসর গোষ্ঠী আই থিঙ্ক ইজ এ ভেরি ভেরি ডিসরেসপেক্টফুল টার্ম, এবং এটা আমাদের ব্যবহার করা উচিত না। আমরা সুবিধা বঞ্চিত প্রান্তিক আরও অনেক কিছু ভাবতে পারি, এবং কারা কারা সুবিধা বঞ্চিত সেটা একটু নির্দিষ্ট করে দিতে পারলে ভালো হয়। একটি বিষয় এখানে থেকে বাদ দেওয়া হয়েছে, সংবিধানে 72-এর সংবিধানে গোত্র কথাটা বলা ছিল, মানে কাস্ট বেসড ডিসক্রিমিনেশন, এটা এখানে হয়তো ভুলবশত বাদ দেওয়া হয়েছে, ইচ্ছে করে হয়েছে কিনা জানি না। আর এখানে আমাদের আরেকটি বড় বিষয় ছিল আন্দোলনের সময় এবং অনেক বছর ধরে বাক স্বাধীনতা। এখানে বাক স্বাধীনতার ধারাটা অপরিবর্তিত রাখা হয়েছে। এটা কেন সাংবাদিক বন্ধুরা রেখেছেন আমি বুঝতে পারছি না, কারণ এখানে মানহানি হচ্ছে একটা রেস্ট্রিকশন, মানে মানহানির আইন, তারপর আপনার বিচারপতিদের শ্রদ্ধা রেখেই বলছি কন্টেম্পট অফ কোর্ট একটা লেজিটিমেট রেস্ট্রিকশন এবং ফ্রিডম অফ স্পিচ হিসেবে রাখা হয়েছে। আই থিঙ্ক এগুলো থাকা উচিত না। এখানে আমার প্রস্তাব হবে যে একটু আপনার আন্তর্জাতিক আইনের দিকে তাকাবেন, সেখানে বাক স্বাধীনতার সংজ্ঞা কীভাবে দেওয়া আছে, এবং সেখানে যে পরিষ্কার করে বলা আছে যে হ্যাঁ বাক স্বাধীনতা অবাধ থাকবে না, কোনো ধরনের বিদ্বেষ ছড়ানো যাবে না, সেই বিষয়টা যদি আমরা নিয়ে আসতে পারি আই থিঙ্ক এটা অনেক ইমপ্রুভ। না, এটা নির্দিষ্ট আর একটু অন্যভাবে বলা আছে, ওকে দেখবো। আর আরও 2টা পয়েন্ট ইমার্জেন্সি পাওয়ার্স নিয়ে, না এই ক্ষেত্রে বলি, হ্যাঁ মানহানির বিষয়টা যদি আমরা রেখে দিই তাহলে আপনার আগে যেটা দেখতেন ডিজিটাল নিরাপত্তা আইন বা আইসিটি আইনে আমাদের কাজের উপর, তাই আমি এ ব্যাপারে আগ্রহী। তো আমার মূলত আমার ভূমিকা শ্রোতা, তবে সংবিধান হল উইল অফ দি পিপল, তো আমিও একজন পিপল, সেই পিপল হিসাবে আমারও কিছু বক্তব্য আছে, কিছু মতামত আছে, এবং এটা গুরুত্বপূর্ণ। আর শুধু সংবিধান, শুধু এখানে অনেক আইনজ্ঞ আছেন, বিচারক আছেন, এবং এটা আমি মনে করি সাধারণ নাগরিক হিসাবে সংবিধান শুধু আইনজ্ঞদের বিষয় নয়, এটা আমাদের সকলেরই বিষয়। ইনফ্যাক্ট একজন বিখ্যাত ব্যক্তি একবার বলেছিলেন যে হোয়াট ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট টু দ্য জেনারেলস, ঠিক তেমনিভাবে সংবিধানও বোধ হয় ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট টু দ্য লয়ার্স অ্যান্ড দি জাজেস অ্যালোন। সো আমরা নাগরিকদেরও ভূমিকা আছে, নাগরিকদেরও বক্তব্য আছে, নাগরিকদেরও মতামত আছে, এবং আপনারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ দেই। আমাদের একমত হতে পারি, দ্বিমত হতে পারি, কিন্তু আপনাদেরকে ধন্যবাদ দেই আপনাদের এই গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব পালন করার জন্য। তাই আমার 2টো বিষয়ে আমার বক্তব্য আছে। সংবিধানের ব্যাপারে সংবিধানে অনেকগুলো পরিবর্তন করতে হবে, কারণ সংবিধানটাকে নষ্ট করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে অনেকগুলো সংশোধনের মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3কে পরিবর্তন করা হয়েছে, 1/3 বেশি, এবং এগুলোকে সেই 7 খর মাধ্যমে পরিবর্তনযোগ্য নয় এরকম করা হয়েছে। এবং একই সাথে তার মানে কি, তো এর মাধ্যমে এগুলোকে বেসিক স্ট্রাকচার, যে মৌলিক কাঠামোর মর্যাদা দেওয়া হয়েছে, এবং মৌলিক কাঠামো পরিবর্তন করার কারো অধিকার নাই আমাদের সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া। তো
তো এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই সংবিধানটাকে নষ্ট করেছে। আরও অনেকগুলো অসঙ্গতি আছে যেগুলো পরিবর্তন করা দরকার, এবং এই সকল পরিবর্তনের সাথে নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। তাই এইসব ক্ষেত্রে পরিবর্তন করা দরকার এবং পঞ্চদশ সংসদের সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সম্পর্কে আমি ধৃষ্টতা প্রদর্শন করেছি। ওই যে আইনজ্ঞ না হওয়া সত্ত্বেও আমি এবার একটা বই লিখেছি, আপনারা বোধহয় কেউ দেখেছেন, এবং আমাদের শ্রদ্ধেয় বিচারপতি আব্দুল মতিন উনি এটার ভূমিকা লিখেছেন। উনি মনে করেছেন যে আমি খুব একটা ভালো কাজ করেছি, ওনার মতে গুরুত্বপূর্ণ কাজ করেছি। তো আমি কিছু অনধিকার চর্চা করেছি। তাই পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী। এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কুলুষিত করা হয়েছে। তো এই ব্যাপারে আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন যে আমি ওই যে নাগরিকের অবস্থান থেকে আমি এটা চ্যালেঞ্জ করেছি এবং একই সাথে ত্রয়োদশ সংশোধনী মামলার যে রায়টা সেটা রিভিউ করার জন্য আমরা পিটিশন করেছি। তো এবার একটা ভুল বুঝাবুঝি আছে, আমি ভুল বুঝাবুঝিটা একটু সংশোধন করতে চাই। যে অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না। কারণ এর জন্য যে সংসদের ভূমিকা লাগবে, এটা সংসদে একটা বিল আকারে উত্থাপন করতে হবে, একটা অনুমোদন করতে হবে। তো একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে বোধহয় সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, আমার আগের বিচারপতি ফিরে আসবেন, উনি এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। এইরকম একটা চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় এটার অবসান হওয়া দরকার। আর দুটো বিষয়ে আমি একটু আমার মতামত দিতে চাই। একটা হলো যে আমাদের সংসদে এখন 350টা সিট আছে। 300টা সিট হলো সাধারণ আসন আর 50টা হলো ওই যে সংরক্ষিত আসন। আমার মনে হয় এই সংরক্ষিত আসনের যে বিধানটা এটা একটা জোক, এবং এটা নারীর ক্ষমতায়ন তো দূর কথা, নারীকে একটা প্রতীকী অবস্থানে নিয়ে যায়। ওই যে আমাদের একজন বিখ্যাত সাংবাদিক একবার লিখেছিলেন যে কি 30 সেট গয়না এখন 50 সেট গয়নার পর্যায়ে নিয়ে গিয়েছে। এটা নারীর ক্ষমতায়ন তো করেই না, বরং নারীকে অনেক ক্ষেত্রে অবমাননা করে, অবমূল্যায়ন করে। তো আমার মনে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত হলেও মেবি আমরা 450 সিট করতে পারলে ভালো হইতো। অন্তত 400টা সিট করে এটা 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত করে এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। সরাসরি এখন যেটা হয় এটা কম্পিটেন্স নয়, এটা হলো কানেকশান, এটা ফায়দা। এবং আমরা জানি এটা ওই যে কয়েকদিন আগে আপনাদেরই একজন সাংবাদিক বন্ধু লিখেছেন, একটা সংবাদপত্রে লিখেছেন যে সংরক্ষিত আসনে যে ওই মনোনয়ন পাওয়ার জন্য 25 কোটি টাকা দাবি করা হয়েছে, তিনি 8 কোটি টাকা দিতে রাজি। তো এই রকম যে এই সংরক্ষিত আসনগুলো এই রকম যে বেচা কেনার বিষয় হয়ে গিয়েছে, এখানে যোগ্যতা, দক্ষতা কিংবা জনপ্রতিনিধিত্ব এইসবের কোনো বালাই নেই। তো এটা পরিবর্তন হওয়া দরকার। আমি মনে করি আমরা চিন্তা করা দরকার গভীরভাবে যে এটাকে একটা ঘূর্ণায়মান পদ্ধতিটা কীভাবে হতে পারে, যে 400 আসন যদি হয় 100 আসন হবে নারীদের জন্য, আমরা টলারি দিয়ে ঠিক করতে পারি, এবং এই 100 আসনে সরাসরিভাবে নারীরা শুধু প্রতিদ্বন্দ্বিতা করবে, সব দলের প্রতিদ্বন্দ্বিতা করবে, তাই যোগ্যতা এখানে গুরুত্বপূর্ণ হবে। এবং অন্য 300টা আসন হবে যে নারী পুরুষ উভয়ই সাধারণ আসন, উভয় প্রতিদ্বন্দ্বিতা করবে। পরের 100, পরের 100, চতুর্থবার সেই শেষ 100তে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। তো এর মাধ্যমে যেটা হবে 4 মেয়াদে প্রত্যেকটা আসনে একজন করে নারী সরাসরি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে
জিতে আসতে পারবে, তার কনস্টিটিউয়েন্সি থাকবে, তার একই দায়িত্ব থাকবে, তিনি সিম্বলিক হবেন না। তো তারা যোগ্য নারী। এরপরে যখন ওই যে তার আসনটা যখন ওই যে আর সংরক্ষিত থাকবে না, তখন তিনি পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যোগ্য যারা 5 বছর যদি তার সুযোগ হয় যে কনস্টিটিউশন ডেভেলপ করার, তাহলে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জিতে আসার সম্ভাবনা সৃষ্টি হবে। এবং এটা আমরা দেখেছি ভারতের কিন্তু স্থানীয় পর্যায়ে এরকম ঘূর্ণায়মান পদ্ধতি বিরাজমান, এবং সেখানে দেখেছি আগে তাদের এক তৃতীয়াংশ নারীর সংরক্ষিত আসন ছিল, সেখানে এখনও তো অনেক রাজ্যেই 50% হয়েছে, সেখানে এক তৃতীয়াংশ সত্ত্বেও যে 40%, 45% ছিল নারীর প্রতিনিধিত্ব। কারণ সেখানে ওই নারীরা পুরুষের সাথে একবার কনস্টিটিউয়েন্সি সরাসরি নির্বাচিত হলে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সংসদে আসতে পেরেছে। তো আমার মনে হয় আমাদের নারী প্রতিনিধিত্বের ব্যাপারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা দরকার। আর আরেকটা বিষয়ে আমাদের 72-এর সংবিধানের একটা, আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল, একটা বলিষ্ঠ বিষয় ছিল, সেটা হলো অনুচ্ছেদ 59, যে স্থানীয় শাসন না তো স্থানীয় সরকার মূলত। তা আমার মনে হয় আমাদের যারা সংবিধান সংশোধন করবে, এটা আমাদের সংবিধানে আছে, কিন্তু ওই যে কাগজে আছে, গোয়ালে আছে, কি বলে না, ওই হ্যাঁ, গোয়ালে নাই। ওকে, তো এটা আমাদের বইতে আছে, কিন্তু এটা বাস্তবে নাই। যে স্থানীয় সরকারের গুরুত্ব হলো কি, যে আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, গণতন্ত্র মানে হলো জনগণের প্রতিনিধিদের শাসন, আমলাদের শাসন নয়, অন্য কারোর শাসন নয়, জনগণের প্রতিনিধি। তো এই আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যেমন জনগণের প্রতিনিধিরা শাসন করার কথা, ঠিক তেমনিভাবে স্থানীয় পর্যায়েও প্রত্যেকটা স্তরে, ইউনিয়ন পরিষদে, উপজেলায়, জেলা পরিষদে, সব জায়গায় নির্বাচিত প্রতিনিধিদের শাসন হবে। কিন্তু এখন হয়ে গিয়েছে উল্টো। যদিও আমাদের সাংবিধানিক আকাঙ্ক্ষা ছিল যে জনগণের প্রতিনিধিদের শাসন করবে, তা এখন আমলাদের শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। তাই আমাদের এখানে এটা প্রয়োগ করা দরকার। আর আমাদের 11 অনুচ্ছেদে যেটা বলা আছে, এই যে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হতে পারে এই জনগণের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে। এবং আমাদের সংবিধানের যে 59 অনুচ্ছেদে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধান আছে। একটা হলো যে জনগণের প্রতিনিধিদের শাসন, শুধু তাই খুবই ভালো, খুবই সাবলীল, খুবই সময়োপযোগী। বিপ্লবোত্তর বাংলাদেশে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে সংবিধান সংশোধনের কথা ভাবছি, এটা তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো। কিন্তু আমাদের একটু সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93-র দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা, সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। তৃতীয়ত হলো, কারণ ওখানে বলা আছে 93-তে অর্ডিন্যান্স আকারে আপনি সব কিছু করতে পারবেন, শুধু সংবিধান সংশোধন ছাড়া। ফলে এই জায়গাটা আপনাদের ভেবে দেখতে হবে যে এই প্রস্তাবনা, এই সংশোধনীটা আপনারা সংস্কার কমিশনের সামনে দেবেন, এবং সেই কমিশন কিভাবে কোন প্রক্রিয়া এটা আনতে পারে। কারণ আমার পার্লামেন্ট নাই এখন, আমার গণভোটের বিধান এখন নাই, গণভোট দিলে কিভাবে দেওয়া হবে, এই সব প্রশ্নগুলো এখানে যৌক্তিকভাবে আইনগতভাবে আসবে। বক্তারা বলে গেছেন সংবিধানের যে প্রস্তাবগুলো আপনারা এনেছেন, এই প্রস্তাবগুলো দেখে মনে হচ্ছে যে এটা সংবিধানের সাথে আপনি দণ্ডবিধির বা বিশেষ কোনো আইনের একটা সংস্রব করানোর চেষ্টা করেছেন। আমি মনে করি যারা এই সমালোচনা করেছেন যৌক্তিকভাবেই করেছেন, অত্যন্ত সঠিকভাবেই করেছেন। আপনার সাংবিধানিক আদালতের কথা বলছেন, খুব ভালো কথা। আমাদের দেশের আর্টিকেল 102 এক্সারসাইজ করে যে সাংবিধানিক আদালত যত ওয়াইডলি তাদের ডিসক্রিশন এখন পর্যন্ত এক্সারসাইজ করেছেন,
এটা আশেপাশের অন্য কোনো সাংবিধানিক আদালত বা শরিয়া আদালত বলেন বা যে ধরনের স্পেশাল আদালত বলেন সেখানে যে এত ইফেক্টিভলি করা যাবে কি না সে ব্যাপারে আমার সন্দেহ আছে। আমি মনে করি সেপারেট সাংবিধানিক আদালতের কথা যেটা বলছেন, দিস ইজ এ মিসকনসেপশন। এটা 102-তে আমাদের সুপ্রিম কোর্ট যেটা করছেন এটা সুপ্রিম কোর্টের হাতেই রাখা উচিত। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সাংবিধানিক আদালতের ক্ষমতা সরকারের হাতে দিয়ে দেওয়া হলো যে অন্য যে কোনো আদালতের কাছে দিতে পারবেন। এই জায়গাটা আমি মনে করি বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশনকে হিট করে। জুডিশিয়ারি যখন দেখবেন যে আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ডিভিশন ইন দ্যাট ভিউ অফ দি ম্যাটার আর্টিকেল 102 এক্সারসাইজ করে সরকারের কোনো অ্যাকশনকে, ইভেন সংবিধানের কোনো সংশোধনকে বাতিল করতে চাচ্ছেন, সরকারের হাতে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেখানে দিয়ে দেওয়া হলো যে সরকার ইচ্ছা করলে যে কোনো জেলাতে যে কোনো জেলা জজকে সাংবিধানিক ক্ষমতা দিতে পারবেন। এইটা একদিকে অষ্টম সংশোধনের রায়ের যেমন পরিপন্থী, একইভাবে এই ধরনের যে কোনো উদ্যোগী আমাদের এই সংবিধানের সুপ্রিমেসিকে খর্ব করার একটা হাতিয়ার হিসাবে সরকার ব্যবহার করতে পারে। সুতরাং এই ধরনের সংশোধনী আনার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে আপনারা প্রস্তাবনা দেবেন বলে আমি মনে করি। সবচেয়ে বড় কথা, বিভিন্নভাবে সব বক্তাই বলেছেন যে ভোটাধিকার, বিশেষ করে ব্যারিস্টার মুস্তাফিজ সাহেব বলছেন যদি গণতন্ত্র ঠিক থাকে, ভোটাধিকার যদি ঠিক রাখা যায়, অন্য সব সমস্যার সমাধান হবে। আই ডু অ্যাগ্রি উইথ হিম। আপনারা এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, স্থানীয়ভাবে স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ অংশগ্রহণের জন্য তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যা যা করণীয় তাই করলেই আমার মনে হয় সেই সংবিধান সার্বভৌম হবে। সেই সংবিধানে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই সংবিধান রুল অফ ল, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মৌলিক মানবাধিকার, মৌলিক অধিকার, আরও যা যা আপনাদের প্রত্যাশার জায়গা আছে সব নিশ্চিত হবে। সেখানে যদি আপনার গড়মিল থাকে, সেখানে যদি নিশ্চয়তা প্রদান না করা হয়, আপনি যতভাবেই প্রতিষ্ঠানকে ঢেলে সাজান না কেন, কোনো প্রতিষ্ঠানে ঠিক ওইভাবে কাজ করবে না, যেমন কাজ করেনি আমাদের নন ফাংশনাল বিভিন্ন প্রতিষ্ঠান। ইভেন সুপ্রিম কোর্টও রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য the only way is to ensure the restoration of democracy in the country, supremacy of the people's power through voting. That's all. Assalamu alaikum. সবাইকে ধন্যবাদ।